Welcome students to my YouTube channel. Today we are going to solve ABTA Madhyamik test paper English question that is given page number 173. তাহলে চলো তার আগে অবশ্যই বলে রাখি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং আরও রাইটিং স্কিল বা অন্যান্য যে মাধ্যমিক এক্সামিনেশনের উপর যে ভিডিওগুলো করব সেগুলো তাহলে তোমরা পেতে সুবিধে হবে। চলো সিন রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ইজ গিভেন বিলো। তাহলে এখানে দেওয়া আছে আওয়ার রান অ্যাওয়ে কাইট, সেটার একটা সিনের অংশ তুলে দেওয়া হয়েছে। তোমরা পড়ে নাও ভালো করে, টেক্সটটা পড়ার পর এখানে কোয়েশ্চেনগুলো অ্যান্সার সলভ করব। Write the correct alternative in the given space to complete the following sentences. The keeper of the big half moon lighthouse is Dick, no. Claude, no. Father, yes. তাহলে অ্যান্সারটা হবে সি, একের দাগের সি, ফাদার। The narrator of the story is 12 years old, 11 years old, 13 years old, 19 years old. আমরা জানি ন্যারেটার হচ্ছে কে না, ন্যারেটার হচ্ছে ফিলিপ্পা। অর্থাৎ দেখো আমি এই যে গল্পটা বলছি সেটা হচ্ছে ফার্স্ট পারসন ন্যারেটিভ, প্রথম ব্যক্তি, প্রথম মানে যেটা হচ্ছে ফার্স্ট পারসন ন্যারেটিভে বলা হয়েছে এই আইটাকে আমরা জানি যে ফিলিপ্পা। তার বয়স কত না 11 ইয়ার্স ওল্ড। যখনই তোমাদের কনফিউশন আসবে সঙ্গে সঙ্গে তোমরা সিনটা দেখে নেবে। তাহলে এখানে কত বছর হবে, বি 11 ইয়ার্স ওল্ড। এরপর তিনের দাগে বিফোর মিটিং আন্ট এস্থারের মিটিংয়ের আগে দ্য ন্যারেটার লিভড উইথ, কার সঙ্গে ন্যারেটার বাস করতো, অর্থাৎ ফিলিপ্পা কার সঙ্গে বাস করতো না আমরা জানি তার বাবা এবং তার ভাই বা দাদা ক্লড, ফাদার অ্যান্ড ক্লড। দ্য ন্যারেটার অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স মুভড টু মেনল্যান্ড ইন, কখন তারা মেনল্যান্ড বা মূল ভূখণ্ডে ফিরে যেত, স্প্রিং না উইন্টার, হ্যাঁ উইন্টার। যদি কোনো কনফিউশন থাকে এখানে দেখে নাও যে কোনটা কি বলা হয়েছে। দেখো ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার দেয়ার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, তাহলে ইন উইন্টার। এরপরে চলে এসো পাঁচের দাগে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার ইউজ টু কোয়ারেল এ লট উইথ, কাদের সঙ্গে, মেনল্যান্ড চিলড্রেন, দেয়ার কাজিনস, দ্য স্ট্রিট চিলড্রেন, দ্য স্কুল চিলড্রেন, অবশ্যই দ্য মেনল্যান্ড চিলড্রেন অর্থাৎ মূল ভূখণ্ডের শিশুদের সঙ্গে। বিয়ের দাগে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো অর্ধেকটা দেওয়া হয়েছে বা কোনো অংশ বাদ দেওয়া হয়েছে, সেই অংশটুকু তোমার দিকে ফিল আপ করতে হবে। সেটা একটা সেন্টেন্সের হাফ সেন্টেন্স হতে পারে অথবা কয়েকটা শব্দ হতে পারে, যাই হোক। দ্য ন্যারেটার অ্যান্ড হিজ ফ্যামিলি কাম ব্যাক টু দেয়ার আইল্যান্ড হোয়েন, কখন তারা তাদের আইল্যান্ডে ফিরে যেত, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখন স্প্রিং আসতো, ব্যাক উই সেল টু আওয়ার, তাহলে কখন ফিরে যেত না স্প্রিং আসার সঙ্গে সঙ্গে, বসন্ত আসার সঙ্গে সঙ্গে, তাহলে হোয়েন স্প্রিং কামস। দ্য পিপল অফ দ্য মেনল্যান্ড পিটিড দেম বিকজ, কেন তারা মেনল্যান্ডের লোকেরা তাদের প্রতি করুণা দেখাতেন, কেন তাদের প্রতি করুণা হতো, অর্থাৎ ওই ক্লড এবং ফিলিপ্পার প্রতি। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপুল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম আস টু রিটার্ন, কিন্তু কেনটা উত্তর আমরা এখানে পাবো। দে সেড উই মাস্ট বি লোনসাম দেয়ার উইথ নো চিলড্রেন বিকজ, তাহলে কী লাগবে, দেয়ার ওয়ার নো চিলড্রেন নিয়ার দেম, নিয়ার আস আছে, তাহলে যেহেতু তুমি নিজে উত্তর লিখছো এখানে বলতে হবে নিয়ার দেম, বিকজ দেয়ার ওয়ার নো চিলড্রেন নিয়ার দেম। ফিলিপ্পা অ্যান্ড ক্লড ফাউন্ড ইট ডিফিকাল্ট টু, কেন কোন খেলাটা খেলতে তারা ডিফিকাল্ট পেত বা কষ্ট হতো তাদের, তাহলে ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস, তাহলে টু প্লে পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট, তাহলে পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট। কজ অ্যান্ড এফেক্ট, কোনো একটা কারণ দেওয়া আছে তার ফল কি সেটা লিখতে হবে, অথবা ফলটা দেওয়া আছে তার কারণ কি সেটা লিখতে হবে। পিপল ফেল্ট দ্যাট দ্য ন্যারেটার অ্যান্ড হিজ ব্রাদার ফেল্ট লোনলি অন দ্য বিগ হাফ মুন, লোকেরা মনে করতো বা তারা ভাবতো যে দ্য ন্যারেটার অ্যান্ড দ্য ব্রাদার ফেল্ট লোনলি ইন দ্য বিগ হাফ মুন, এফেক্ট কি
তার ফলটা কি না, পিপল অলওয়েজ পিটিড আস, আস মানে পিটিড দেম, তাহলে পিপল পিটিড দেম, এর ফলটা কি হয়েছিল, তাদের প্রতি করুণা হতো। আচ্ছা, এখানে এফেক্টটা দেওয়া হয়েছে, দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড কোয়ারেলড এ লট, এখানে অ্যান লট হয়ে আছে, এটা ভুল, কোয়ারেলড এ লট উইথ দ্য মেন ল্যান্ড চিলড্রেন, তাদের সঙ্গে ঝগড়া করতো প্রচুর। দেখো এখানে বিকজ, কেন, দেয়ার ওয়্যার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, তাদের মধ্যে কেউই বিগ হাফ মুনে থাকতো না, ফলে তারা মেনল্যান্ডে প্রচুর তাদের সঙ্গে ঝগড়া করতো শীতকালে যখন তারা ফিরে যেত। এরপরে চলে এসো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, অর্থাৎ দ্য ফেবেল, এটা খুবই ইম্পর্টেন্ট কবিতা, এবারে ফেবেলটা খুবই ইম্পর্টেন্ট। দ্য স্কুইরেল ইজ ওয়াইজ, ফুলিশ, ক্লেভার, ইন্টেলিজেন্ট, দেখো লিটল প্রিগ, এখানে প্রিগ বলতে এখানে অ্যাকচুয়ালি ওয়াইজ, ওয়াইজ, দ্য স্কুইরেল ইজ ওয়াইজ, ক্লেভার, ইন্টেলিজেন্ট এটাও বলছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রিগ বলতে আমরা ওয়াইজ পার্সনদেরই বুঝি। ক্লেভার এবং ইন্টেলিজেন্ট প্রায় একই, ফুলিশ তো নয়। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ ফ্রেন্ডশিপ, মিউচুয়াল রেসপেক্ট, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড ফ্রেন্ডশিপ, নো, মিউচুয়াল রেসপেক্ট, নো, কোয়ারেল, হ্যাড এ কোয়ারেল, দেখো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, তাহলে এখানে উত্তরটা হবে সি, কোয়ারেল। দ্য নেম লিটল প্রিগ ইজ গিভেন বাই, কে লিটল প্রিগ বলেছিল, স্কুইরেলকে বলা হয়েছিল, তাহলে স্কুইরেল তো এখানে নয়, কে বলেছিল না, দ্য মাউন্টেন, মাউন্টেন বলেছিল স্কুইরেলকে লিটল প্রিগ। বান ডাজ নট ডিনাই, কীটা ডিনাই করছে না, না বিগনেস, কাইন্ডনেস, স্মলনেস, স্মার্টনেস অফ দ্য মাউন্টেন, এখানে আই ডু নট ডিনাই, দেখো আই থিঙ্ক ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তার মানে কোনটা সে ডিনাই করছে না, কোনটা অবশ্যই স্বীকার করছে, অ্যাকসেপ্ট করছে, দ্য বিগনেস, তাহলে এখানে অ্যান্সারটা এ হবে, বিগনেস। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে দু নম্বরের মার্কস, 2 মার্কসের দুটো কোশ্চেন হবে, তাহলে সেইভাবে লিখবে তোমরা। হোয়াট আর নিডেড টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, কোন কোন সেই জিনিসগুলো যেগুলো নিডেড, প্রয়োজন হয়, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, এখানে আমি আগে বলে দিই কী কী দরকার হয় না, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, তাহলে এখানে কোশ্চেনে কীভাবে লিখবে, তাহলে হোয়াট আর নিডেড, তাহলে এই হোয়াটের বদলে আমি যদি, সাবজেক্টটা যেহেতু কোয়েশ্চেন, তাহলে হোয়াটের বদলে আমি সেই জিনিসগুলো লিখে দিই, কী কী জিনিস না, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, তাহলে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, তুমি বইয়ের লাইনটাও লিখতে পারো, সেটা কিন্তু অতটা স্মার্ট দেখাবে না, তাহলে আমি কি লিখব না, দেখো এখানে যে দুটো অ্যান্সার হচ্ছে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর নিডেড টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। ওয়াজ দ্য বান অ্যাসেমড অফ হিজ স্মলনেস, নো, এখানে কি বলেছে, তার স্মলনেসের জন্য সে অ্যাসেমড নয়, কি বলেছে, আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, তাহলে এখানে দেখো দ্য বান ওয়াজ নট অ্যাসেমড অফ হিজ স্মলনেস, গিভ রিজন, কারণটা এখানে দিতে হবে, তাহলে কারণটা এখানে বই থেকেও দিতে পারো, কিন্তু আমি বলবো কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনটা লিখবে, তোমরা যেটা জানো, তোমরা যেভাবে পড়েছো সেটাই লিখবে, বিকজ তখন লিখবে এভরি লিটল থিং অর এভরি লিটল অ্যানিম্যাল অর থিং হ্যাজ ইটস ইউনিক প্লেস, ঠিক আছে, ইন দিস ওয়ার্ল্ড, প্রত্যেকেরই একটা নিজস্ব ইউনিক প্লেস, অংশ আছে, অথবা এইভাবে লিখতে পারো ইচ অ্যান্ড এভরি লিটল অবজেক্ট অ্যান্ড অ্যানিম্যাল হ্যাজ এ পার্টিকুলার রোল টু প্লে ইন দিস ওয়ার্ল্ড। নোবেল প্রাইজ আর ওয়াইডলি, ওয়াইড মানে ব্যাপকভাবে, রিগার্ডেড সম্মানিত, অ্যাজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস সবচেয়ে সম্মানের, এইটা বিবেচিত হচ্ছে, রিগার্ডেড বিবেচিত হচ্ছে কোনটা, দ্য নোবেল প্রাইজেস, প্রেস্টিজিয়াস সবচেয়ে সম্মানিত, অ্যাওয়ার্ডস পুরস্কার, গিভেন ইন দ্য ইন্টেলেকচুয়াল রেম, রেম মানে অ্যাকচুয়ালি রাজত্ব, এখানে ইন্টেলেকচুয়াল রেম মানে, ইন্টেলেকচুয়াল মানে আমরা জানি কি বিদ্যা বুদ্ধি এইগুলো, তার যে ক্ষেত্রটা, এখানে রেম মানে ক্ষেত্র বোঝাবে, ইন্টেলেকচুয়াল যে বিদ্যা বুদ্ধিগত যে ক্ষেত্র, সেখানে হচ্ছে সবচেয়ে সম্মানের পুরস্কার, ফর এক্সেপশনাল কন্ট্রিবিউশন,
একটা চরম কন্ট্রিবিউশন মানে অবদানের জন্য, এক্সেপশনাল কন্ট্রিবিউশন ইন সার্টেন সিলেক্টেড ফিল্ডস, বেশ কিছু নির্বাচিত ক্ষেত্রে একটা অত্যন্ত প্রয়োজনীয় কন্ট্রিবিউশন বা অবদানের জন্য নোবেল প্রাইজ, সবচেয়ে প্রেস্টিজিয়াস, সবচেয়ে সম্মানের পুরস্কার নোবেল প্রাইজ দেওয়া হয়। দিজ কোভেটেড মানে সবারই মানে মানে কি বলা যায়, লুকানো আকাঙ্ক্ষা, ঠিক আছে, সবাই যেটা অন্তরে লুকিয়ে, সবাই যেটা অন্তরে অন্তরে চায়, প্রার্থনা করে, কোভেটেড প্রাইজেস আর অ্যানুয়ালি মানে বাৎসরিকভাবে দেওয়া হয়, অ্যাওয়ার্ডেড বাই কাদের দ্বারা, সুইডিশ অ্যান্ড নরওয়েজিয়ান ইনস্টিটিউশন। সুইডিশ মানে সুইডেনের কথা বলা হয়েছে, সুইডেন দেশ, এবং নরওয়ে বলে আরেকটি দেশ তোমরা জানো, সেই ইনস্টিটিউশন থেকে দেওয়া হয়। দ্য ফাউন্ডেশন মানে ভিত্তি, ফর দ্য নোবেল প্রাইজেস ওয়্যার লেড 1895 সালে এই ফাউন্ডেশন ভিত্তি স্থাপিত হয়েছিল কার দ্বারা, ওয়েন সুইডিশ অর্থাৎ সুইডেনের বিখ্যাত ইনভেন্টার মানে আমরা জানি গবেষক এবং যিনি আবিষ্কারক, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্টও ছিলেন, অর্থাৎ শিল্পপতিও ছিলেন, আলফ্রেড নোবেল রোট হিজ লাস্ট উইল, তার শেষ ইচ্ছে লিখেছিলেন, লিভিং মাচ অফ হিজ ওয়েলথ, তার বেশিরভাগ সম্পদটাই টু দ্য এস্টাবলিশ মানে প্রতিষ্ঠার জন্য, অফ দ্য নোবেল প্রাইজ পুরস্কারের প্রতিষ্ঠার জন্য তিনি বেশিরভাগ সম্পদটা দান করেছিলেন তার শেষ ইচ্ছেতে, শেষ উইলে। আলফ্রেড নোবেল তিনি ইনস্ট্রাক্ট করেছিলেন, ইনস্ট্রাক্ট মানে হচ্ছে তিনি নির্দেশ দিয়েছিলেন, দ্যাট মোস্ট অফ হিজ ফরচুন মানে ওয়েলথ, মোস্ট অফ হিজ ফরচুন তার যে ওয়েলথ সম্পদ, টু বি সেট অ্যাসাইড আলাদা করে রাখা হবে অ্যাজ এ ফান্ড, একটা ফান্ড হিসেবে, ফর দ্য অ্যাওয়ার্ডিং অফ 5 অ্যানুয়াল প্রাইজেস, 5টা অ্যানুয়াল বাৎসরিক পুরস্কারের জন্য। সিন্স 1901 সাল থেকে, ওই সাল থেকে, সিন্স অর্থাৎ কোনো একটা সময়, পার্টিকুলার সময় থেকে। দ্য নোবেল প্রাইজ হ্যাজ বিন অনারিং মেন অ্যান্ড ওমেন, নোবেল প্রাইজ হ্যাজ বিন অনার করছে দ্য মেন অ্যান্ড ওমেন, মহিলা এবং পুরুষদের, ফ্রম অল অ্যারাউন্ড দ্য গ্লোব মানে তোমরা জানো ওয়ার্ল্ড, পৃথিবী, ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট, একটা আউটস্ট্যান্ডিং শব্দটার মানে জানো অভাবনীয় অ্যাচিভমেন্টের জন্য, কিসে না কোন ক্ষেত্রে অভাবনীয় অ্যাচিভমেন্টের জন্য, না ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ওকে এখানে ডবল হয়ে গেছে কেমিস্ট্রি, লিটারেচার, ফিজিওলজি অর্থাৎ মেডিসিন বা ফিজিওলজি, তাহলে কোন ক্ষেত্রগুলোতে, ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, ফিজিওলজি অর মেডিসিন, অ্যান্ড ফর কন্ট্রিবিউশন টু পিস, এবং 5টা কন্ট্রিবিউশন পিস অর্থাৎ পুরস্কার, শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় তোমরা জানো। দ্য ফার্স্ট ডিস্ট্রিবিউশন অফ দ্য প্রাইজ টুক প্লেস অন 10th ডিসেম্বর, 10ই ডিসেম্বর 1901 সালে এটা প্রথম পুরস্কার ডিস্ট্রিবিউট করা হয়েছিল, বিতরণ করা হয়েছিল। অন দ্য 5th ডেথ অ্যানিভার্সারি মানে তোমরা জানো পঞ্চম মৃত্যু বার্ষিকীতে, অর্থাৎ তার মানে 10 তারিখ 10th ডিসেম্বর ইজ দ্য ডে দ্যাট অন দ্যাট ডে আলফ্রেড নোবেল পাস্ট অ্যাওয়ে। ইন 1968 সালে অ্যান অ্যাডিশনাল অ্যাওয়ার্ড, আরও একটা অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয়েছিল, কিসের ক্ষেত্রে, ইকোনমিক সায়েন্সেস অর্থাৎ অর্থবিজ্ঞানে, অর্থশাস্ত্র, ওয়াজ ইন্ট্রোডিউস, এইটা ইন্ট্রোডিউস কার দ্বারা করা হয়েছিল, বাই সুইডেনের সেন্ট্রাল ব্যাংক দ্বারা, ইন মেমোরি অফ আলফ্রেড নোবেলের স্মৃতির উদ্দেশ্যে। ইট ওয়াজ ফার্স্ট অ্যাওয়ার্ডেড, এই পুরস্কারটা প্রথম দেওয়া হয়েছিল কত সালে, 1969 সালে। চলো এবার আমরা আগে আনসিন করার সময় সবসময় একটা খেয়াল রাখবে, যখন পরীক্ষায় তোমাদের কোশ্চেন পেপার পাবে, সিন যেগুলো তোমরা জানো ভালোভাবে সেগুলো করে নিলে, আনসিনটা করার সময় প্রথম লাইন হবে তোমাদের, এই আনসিনটা হচ্ছে অন্তত 2বার ভালো করে পড়ে নেওয়া, হাতে থাকবে একটি পেন্সিলটা দিয়ে তোমরা ভালো যে শব্দগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা যার অর্থ তখনও জানো না বা বুঝতে পারছো না, তার নিচগুলোতে পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেবে। ফলে পরের দিকে যখন শব্দ তোমাদের ভোকাবুলারিতে যে শব্দ ওয়ার্ড মিনিং খুঁজতে হবে তাহলে সেখানে সুবিধা হবে। আর আরেকটা জিনিস কি,
তোমরা যে কোশ্চেনগুলো এখানে করবে সেইগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এবং আমি বলবো দুবার এখানে এই আনসিনটা পড়ে নেওয়ার পর তোমাদের কাজ হবে একবার এই কোশ্চেনগুলো পড়ে নেওয়া, দিয়ে আরেকবার তোমরা আনসিন পড়ো, অর্থাৎ অ্যাটলিস্ট 3 times you have to read the unseen thoroughly for at least 3 times, 3 বার। The first Nobel Prize giving ceremony was held in, প্রথম নোবেল প্রাইজ পুরস্কার সেরিমনি দেওয়া হয়েছিল কত সালে? না 1901 সাল, তোমরা জানো। তারপরে আলফ্রেড নোবেল ওয়াজ এ নরওয়েজিয়ান, নো সুইডিশ, তিনি ছিলেন সুইডিশ, ডি। তাহলে সি এর দাগে প্রথমটা হলো, দ্বিতীয়টা হলো ডি এর দাগে, দেখো সুইডিশ, ইনভেন্টর অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আলফ্রেড নোবেল ডোনেটেড মাচ অফ হিজ ওয়েলথ ফর ইন্ডাস্ট্রি, নোবেল প্রাইজ, রিসার্চ ওয়ার্ক, ইউনিভার্সিটি, অবশ্যই নোবেল প্রাইজ। দ্য নাম্বার অফ ক্যাটাগরিজ ইন হুইচ নোবেল প্রাইজেস আর গিভেন নাও, কতগুলো নাম্বার অফ ক্যাটাগরি আছে তোমরা জানো যে আগে ছিল, প্রথমে ছিল 5, বর্তমানে এখানে বলছে কি হুইচ নোবেল প্রাইজেস আর গিভেন নাও, এখন দেওয়া হয়। বর্তমানে কতগুলো? না বর্তমানে 6, 5টা আগে ছিল এবং পরে অর্থনীতি বা অর্থশাস্ত্র যোগ হয়েছে। 5-এর দাগে দেখো, নোবেল প্রাইজেস আর গিভেন ফর ব্রেভারি, আর্টিস্টিক এক্সেলেন্স, গেমস অ্যান্ড স্পোর্টস, আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন সিলেক্টেড ফিল্ডস, তাহলে এইটা অ্যান্সার হবে, অর্থাৎ ডি এরটা অ্যান্সার হবে। 6-এর দাগে কী বলছে? আলফ্রেড নোবেল ডায়েড অন, অবশ্যই 10th ডিসেম্বর, ওই দিনই পুরস্কারটা দেওয়া হয়। ট্রু ফলস, দ্য নোবেল প্রাইজেস আর কনসিডার্ড টু বি সিম্বল অফ গ্রেট অনার, অবশ্যই ইট ইস এ সিম্বল অফ গ্রেট অনার। কী বলছে? নোবেল প্রাইজেস আর ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড গিভেন ইন দ্য ইন্টেলেকচুয়াল রেম, তাহলে এটা মোস্ট প্রেস্টিজিয়াস অনার, নোবেল পুরস্কার আর কনসিডার্ড টু বি এ সিম্বল অফ গ্রেট অনার। তাহলে এই লাইনটা তোমরা কিসে লিখবে? সাপোর্টিং স্টেটমেন্টে হিসেবে ওটা লিখবে। দ্য নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই এ সুইস ব্যাঙ্ক, সুইস বলতে এখানে সুইডিশ এবং সুইস যদিও তোমাদের গুলিয়ে যেতে পারে, কিন্তু সুইস মানে হচ্ছে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই, তাহলে এটা একটা ফলস বা এফ, তোমরা লিখবে এফ, ফলস। তাহলে কি বলবে? দ্য নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, এখানে কি লেখা আছে? ইকোনমিক সায়েন্স ওয়াজ ইন্ট্রোডিউসড, অ্যাডিশনাল অ্যাওয়ার্ড ইন ইকোনমিক সায়েন্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই সুইডেন সেন্ট্রাল ব্যাঙ্ক, তাহলে এটা মোটেও সুইস ব্যাঙ্ক নয়। আলফ্রেড নোবেল মেড হিজ লাস্ট উইল ইন 1901, আলফ্রেড নোবেল কি লাস্ট উইল কত সালে করেছিল? দেখো, ওয়ার লেড ইন 1895 when Swedish inventor and industrialist Alfred Nobel wrote his last will, তার মানে কত সালে? 1895, তার মানে এটাও ফলস, আর ওটাই হবে তার সাপোর্টিং স্টেটমেন্ট। অ্যান্সার 2 into 4, ভালো করে অ্যান্সারগুলো তোমরা দেখবে, দেখে লিখবে, যাতে কোয়েশ্চেনের ক্ষেত্রে বুঝতে অসুবিধা না হয়, কারণ একটু ঘুরিয়ে দেওয়া থাকতে পারে, এবং সবসময় বানানগুলো ঠিক রাখার চেষ্টা করবে। হাউ ওয়াজ দ্য ফাউন্ডেশন অফ নোবেল প্রাইজ লেড, কীভাবে নোবেল প্রাইজ ফাউন্ডেশন লেড হয়েছিল? দেখো একদম লাইনটা দেওয়া আছে, দ্য ফাউন্ডেশন ফর দ্য নোবেল প্রাইজেস ওয়ার লেড ইন 1895 হোয়েন, কীভাবে? না হোয়েন সুইডিশ ইনভেন্টর অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট আলফ্রেড নোবেল, যেটা এখানে যদিও তোমাদের ফুল স্টপ দেওয়া আছে, কিন্তু এখানে ফুল স্টপ হবে না, বাক্যটা এখানে শেষ হয়নি। আলফ্রেড নোবেল রোট হিজ লাস্ট উইল লিভিং মাচ অফ হিজ ওয়েলথ টু দ্য এস্টাবলিশমেন্ট অফ নোবেল প্রাইজ। হু ওয়াজ আলফ্রেড নোবেল, আলফ্রেড নোবেল কে ছিলেন? আলফ্রেড নোবেল ওয়াজ সুইডিশ ইনভেন্টর অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একদম, আলফ্রেড নোবেল ওয়াজ এ সুইডিশ ইনভেন্টর অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট। টু হুম নোবেল প্রাইজেস আর গিভেন, কাদের দিকে নোবেল প্রাইজেস দেওয়া হয়? তাহলে নোবেল প্রাইজেস, প্রেস্টিজিয়াস নোবেল প্রাইজেস অ্যাওয়ার্ডস অর প্রেস্টিজিয়াস নোবেল prizes awards were given in the intellectual realm for exceptional contribution in certain selected fields, দিয়ে তোমরা এখানটায় লিখে দিবে in physics, chemistry, literature, physiology or medicine, contribution to peace as well as কি economic sciences. To whom Nobel prizes are given, তাহলে নোবেল প্রাইজেস আর গিভেন কাদের দিকে দেওয়া হয়? তাহলে নোবেল প্রাইজেস ওয়ার গিভেন, নোবেল প্রাইজেস আর গিভেন
নোবেল প্রাইজেস আর গিভেন টু মেন অ্যান্ড ওমেন, কাদের দিকে দেওয়া হয়? সেই সমস্ত মানুষ এবং মহিলাদের, পুরুষ এবং মহিলাদের ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস। কোন কোন বিষয়ের উপর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টস? ইন ফিজিক্স, কেমিস্ট্রি, আচ্ছা এই কেমিস্ট্রিটা নয়, এখানে ডবল এ হয়ে গেছে, লিটারেচার, ফিজিওলজি অর মেডিসিন, অ্যান্ড কন্ট্রিবিউশন টু পিস, সরি কমা দিয়ে কন্ট্রিবিউশন টু পিস অ্যান্ড ইকোনমিক সায়েন্সেস। হুইচ অর্গানাইজেশন স্টার্টেড নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স অ্যান্ড হোয়েন? তাহলে কখন না, সুইডেন সেন্ট্রাল ব্যাংক, একদম এখান থেকেই লিখবে, দেখো এখানে যে কোয়েশ্চেন আছে সেখান থেকেই লিখবে। হুইচ অর্গানাইজেশন, তাহলে সুইডেন সেন্ট্রাল ব্যাংক স্টার্টেড নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স কত সালে? ইন 1968। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, রবীন্দ্রনাথ হ্যাজ কম্পোজড। দেখো এটা একটা সবসময় এখানে লজিক্যালি চিন্তাভাবনা করবে, মানে গ্রামার, এই যে যখন তোমরা দেখবে যে ভার্বের যে সঠিক অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব দিতে গেলে তোমাকে ভাবতে হবে কোন টেন্সে হবে। এখন রবীন্দ্রনাথ তো লিখেছিলেন বহুদিন আগে, পাস্ট টেন্স, তাহলে কম্পোজেসও হবে না, আর হ্যাজ কম্পোজডও এখানে আসবে না। তাহলে রবীন্দ্রনাথ টেগোর কম্পোজড দি সং, এই সংটাকে কম্পোজড করেছেন হোয়াইল, যখন তিনি হ্যাজ স্টেড ওয়াজ স্টেইং। তাহলে হ্যাজ স্টেড হবে না, এটা আমরা এটা দেখেই নিলাম। তাহলে দুটো হতে পারে, একটা স্টেড, একটা ওয়াজ স্টেইং অ্যাট শিলাইদহ বা শিলাইদা ইন এ বোট, যখন তিনি বাস করছিলেন পদ্মা নদীর উপর, শিলাইদহতে পদ্মা নদীর উপর বাস করছিলেন। তাহলে আমরা বুঝতেই পারছি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো তাহলে ওয়াজ স্টেইং, তাহলে স্টেড অর স্টেইং, ওয়াজ স্টেইং। দ্য সং, এখানে দ্য সং সেলিব্রেটস, এই গানটা কি সেলিব্রেটেড? হ্যাজ বিন সেলিব্রেটিং, ওয়াজ সেলিব্রেটেড তো নয়। দেখো এখানে কিন্তু আর পাস্ট টেন্স হচ্ছে না, কারণ গানটা এখনও গান, এবং সেই গানের মধ্যে এখন আমরা কি পাই না, অ্যারাইভাল অফ মনসুন ইন বাংলা, বাংলায় যে মনসুন, যে বর্ষার যে অ্যারাইভাল মানে উপস্থিতি, সেইটার সম্বন্ধে গান গাইছে। এটা একটা চিরন্তন সত্য, তাই চিরন্তন সত্য মানে আমরা সবসময় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সেলিব্রেট। দ্য সং সেলিব্রেটস দ্য অ্যারাইভাল অফ মনসুন ইন বাংলা। দেখো অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, একদম সহজ তোমাদের এটা দিয়েছে। চিলড্রেন আর দ্য ফিউচার অফ টুমরো, চিলড্রেন আর দ্য ফিউচার অফ টুমরো, তাহলে এখানে পেয়ে গেলাম দ্য এবং তারপরে অফ টুমরো। সো দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস, ডিপেন্ডের পর ডিপেন্ড অন, কোনো কিছুর উপর নির্ভর করে, তাহলে অন, তাহলে দ্য অফ অন। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, কী বলছে? কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে করলে কিভাবে করবে? কমপ্লেক্স সেন্টেন্স মানে কি না, একটা মেন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে একটাই মেন ক্লজ আছে, অর্থাৎ এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এমনভাবে বাক্যটাকে লিখবো যাতে আরেকটা ক্লজ ইন্ট্রোডিউস আনা যায়, সেটা হবে ডিপেন্ডেন্ট ক্লজ, তবেই এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে আনন্যাচারাল অর্থাৎ আরেকটা ক্লজ মানে কি, একটা মেন ভার্ব আনতে হবে। একটা মেন ভার্ব আছে দেয়ার ওয়াজ, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্সের মেন ভার্ব দেয়ার ওয়াজ। তাহলে এখানে এমন একটা ক্লজ লিখতে হবে যাতে আরেকটা মেন ভার্ব হয়। তাহলে দেয়ার ওয়াজ এ সাইলেন্স, যেটা কি না ছিল আনন্যাচারাল, তাহলে দেয়ার ওয়াজ এ সাইলেন্স হুইচ ওয়াজ আনন্যাচারাল, সাইলেন্স হুইচ ওয়াজ আনন্যাচারাল। তাহলে এটা আমরা কি করলাম? রিলেটিভ ক্লজ দিয়ে করলাম। তাহলে মেক ইট সাম কমপ্লেক্স উইথ এ রিলেটিভ ক্লজ বললেও এই একই লিখবো। তাহলে দেখো দেয়ার ওয়াজ এ সাইলেন্স হুইচ ওয়াজ আনন্যাচারাল, তাহলে এখানে আবার দ্বিতীয় বাক্যের অর্থাৎ দ্বিতীয় যে আমরা ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ তারও হচ্ছে মেন ভার্ব ওয়াজ। ডাজ দ্য মুন নো ইউ, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, অর্থাৎ কোন টেন্সে আছে ভয়েস চেঞ্জের সবসময় নিয়মটা কি? প্রথমে টেন্স, তারপরে সেন্টেন্স। টেন্স হচ্ছে ডাজ দ্য মুন নো ইউ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, তারপরে এটা কোন সেন্টেন্সে আছে? এটা কোয়েশ্চেনে আছে, তাহলে অসুবিধা কিছু নেই। তাহলে ডু বা ডাজ এইটা থাকলে আমরা জানি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। চলো, দ্য মুন নো ইউ, তাহলে এখানে কোয়েশ্চেনটা হবে ডাজ দ্য মুন নো ইউ, তাহলে ইউটা আগে আসবে।
ইউটা আগে আসার পর যদি আমরা ভেবে নিই এটা একটা সাধারণ বাক্য, কোয়েশ্চেন নয়, দ্য মুন নোজ ইউ, তাহলে কী হতো না ইউটা আগে আসতো। প্রেজেন্ট ইনডিফিনাইটের ইউ এর পর কী হয়, অ্যামিজারের আর হয়, কিন্তু যেহেতু এটা কোয়েশ্চেন তাই আরটা ইউ এর আগে যাবে, তাহলে আর ইউ, তারপরে কী হতো না ভয়েস মানেই প্যাসিভ ভয়েস মানেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আর ইউ নোন, নোনের পর বাই হয় না, সবসময় মনে রাখবেন নোনের পর টু, আর ইউ নোন টু দ্য মুন, মুনটা পেছনে চলে গেল অর্থাৎ অবজেক্টে চলে গেল। হি সেড টু মি, সে আমাকে বলল ওয়েট হেয়ার আনটিল আই রিটার্ন, তাহলে এটা একটা কম্পারেটিভ বাক্য, দেখো সরি এটা একটা ইম্পারেটিভ বাক্য। হি সেড টু মি, তিনি আমাকে বললেন ওয়েট হেয়ার, এখানে ওয়েট করো, অ্যান্টিল আই রিটার্ন, যতক্ষণ না আমি ফিরছি। তাহলে হি অর্ডার্ড মি বলতে পারো, বা হি ইনস্ট্রাক্টেড মি, ইনস্ট্রাক্ট মানে নির্দেশ দিল, টু ওয়েট দেয়ার, হেয়ার থেকে দেয়ার, তাহলে হি ইনস্ট্রাক্টেড মি, তারপর টু হবে না, টু ওয়েট দেয়ার। এবার এইখানে একটা ক্লজ আছে আর সাবঅর্ডিনেট ক্লজ, টিল আই রিটার্ন, তাহলে এটাকেও আমাকে টেন্সের চেঞ্জ করতে হবে। এটা কি টিল আই রিটার্ন মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে ওটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে হি ইনস্ট্রাক্টেড মি টু ওয়েট দেয়ার টিল হি, আইটাকে হি রিটার্ন, সে যতক্ষণ না ফিরছে। তারপরে দেখো ফ্রেজাল ভার্ব, কোনো সমস্যা নেই, ফ্রেজাল ভার্ব আশা করি এতদিনে তোমাদের সরগর হয়ে গেছে। সি ফেইলড টু অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানেই হচ্ছে টার্ন আউট, অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, টার্ন আউট। ফিলিপ্পা অ্যান্ড ক্লড নেভার কোয়ারেলড, কোয়ারেলড মানে ঝগড়া করা, ফল আউট তার পাস্ট টেন্স হবে ফেল আউট, FELL ফেল আউট। প্লিজ এক্সটিংগুইশ দ্য ফায়ার, এক্সটিংগুইশ মানে নিভিয়ে ফেলা, অর্থাৎ পুট আউট দ্য লাইট, পুট আউট দ্য ফায়ার, নিভিয়ে ফেলা মানেই পুট আউট। আর যেটা পড়ে রইল মেক আউট, মেক আউট মানে জানো তোমরা, বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড বা রেকগনাইজ। ওয়েলথ, এরপরে আমরা শব্দ খুঁজছি ওয়েলথ, কোন শব্দটা এখানে ওয়েলথ হবে? দেখো তোমরা একটা শব্দ পেয়েছিলে যেটার নাম হচ্ছে, যেটা বলেছিল ফরচুন বা সম্পদ, আমি বলেইছিলাম, তাহলে কোন শব্দটা এখানে পেতে পারো যেটার মানে হচ্ছে ওয়েলথ বা সম্পদ? তাহলে ফরচুন। নেক্সট এস্টিমড, এস্টিমড মানে সম্মানের, প্রেস্টিজিয়াস, একদম হাইলি এস্টিমড বলে না, তাহলে প্রেস্টিজিয়াস, প্রেস্টিজের ব্যাপার। এরপরে চলে এসো সেটিং আপ, গঠন করা, গঠন করা, কিট আপ, সেটিং আপ, সেটিং আপ মানে স্থাপন করা। এখানে দেখো এস্টাবলিশমেন্ট, এস্টাবলিশমেন্ট, সেটিং আপ মানে এস্টাবলিশমেন্ট। এরপরে চলে এসো ডিজায়ার্ড স্ট্রংলি, খুব প্রচণ্ড তীব্র ইচ্ছা কোনো কিছু লাভ করার, কোভেটেড, কোভেটেড, কোভেটেড। তাহলে এখানে সহজভাবেই পেয়ে গেল, ওইগুলো দাগ রাখা হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ কোন শব্দগুলো হতে পারে। এখানে রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার আর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল, এখানে একটা অফিসিয়াল লেটার যেটা হেডমিস্ট্রেস বা হেডমাস্টারকে লিখতে হবে। টু স্যানিটাইজ দ্য ক্লাসরুম, এটাও আমি পরে লিখে দিচ্ছ। এখানে চুনি গোস্বামীর এবারে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফিতে আমরা এবারে কার পাচ্ছি? চুনি গোস্বামী। পয়েন্টগুলো দেখে দেখে লিখে দেওয়া যাবে, তোমরা জানো বায়োগ্রাফিতে মুখস্থ করার কিছু নেই, তোমরা শুধু পয়েন্টগুলোকে তার সম্বন্ধে দুটো লাইন লিখে তারপরে পরপর পয়েন্টগুলোকে একটা কি দুটো লাইনে লিখে দিতে হবে। এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, অর্থাৎ এখানে প্রিপারেশন দেওয়া আছে, প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার, যেটা আমি অবশ্যই তোমাদের করিয়ে দেব। ওকে, তাহলে পরের দিন পরের চ্যাপ্টার নিয়ে উপস্থিত হব। আনটিল দেন, বাই।